কন্নিচিওয়া। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 23তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে お母さんに叱られました。 ম্যাডামের কাছে বকা খেয়েছিলাম। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। তার বন্ধু সাকুরা ক্যাম্পাসে আলাপকালে আন্নার কাছে জানতে চাইল সেই দিনের কথা যেদিন ডরমিটরিতে ফিরে যেতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। চলুন তাহলে শোনা যাক 23তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে お母さんに叱られました。 ম্যাডামের কাছে বকা খেয়েছিলাম। この間は門限に間に合った？いいえ、間に合いませんでした。それでお母さんに叱られました。掃除当番が3回増えました。それは大変だったね。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্নাকে সাকুরা জিজ্ঞেস করল, この間は門限に間に合った？ সেদিন কি আপনি ডরমিটরির ফটক বন্ধ হওয়ার আগে ঢুকতে পেরেছিলেন? この間 মানে হলো সেদিন, আগে কোনো কিছু ঘটার দিন। 門限 কথাটির অর্থ ফটক বন্ধ হওয়ার সময়সীমা। に এটি দিয়ে বোঝায় নির্দিষ্ট সময়ের মধ্যে। 間に合った。 এটি একটি ক্রিয়ার তা রূপ এবং সেই ক্রিয়াটি হল 間に合います。 অর্থাৎ সময় মতো পেরে ওঠা, নির্দিষ্ট সময়ে কাজ সমাধা করা। মানিয়াত্তা কথাটি হল মানিয়াইমাস ক্রিয়াটির নৈমিত্তিক ভঙ্গির অতীত রূপ, তাই না? হ্যাঁ, এখানে সাকুরা প্রশ্ন করছে বলে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলছে। 間に合った？ জবাবে আন্না বলল いいえ、 না। এটি হল না বাচক উত্তর। 間に合いませんでした。 সময় মতো পেরে উঠিনি। এটি হল 間に合います。 অর্থাৎ সময় মতো পেরে ওঠা কথাটির না বাচক অতীত রূপ। মানিয়াইমাস কথাটির বর্তমানকালের নাবাচক রূপ হল 間に合いません。 অর্থাৎ সময় মতো পেরে না ওঠা। সংক্ষেপে বলা যায়, ক্রিয়াপদের মাস রূপ থেকে অতীতকালের নাবাচক রূপ পেতে হলে ます。 অংশটির পরিবর্তে লাগবে ませんでした。それでお母さんに叱られました。 এ কারণে ম্যাডামের কাছে বকা খেয়েছিলাম। এখানে ক্রিয়াপদের কর্মবাচ্য রূপ অর্থাৎ প্যাসিভ রূপ ব্যবহার করা হয়েছে। それで এই জন্য এ কারণে। এটি সংযোজক অব্যয় যা কারণবোধক বাক্যের পরে পরিণতিসূচক বাক্যের শুরুতে ব্যবহার করা হয়। এটি দিয়ে বোঝায় এইমাত্র উল্লেখ করা কারণবশত পরের বিষয়টি ঘটেছে। お母さん শব্দটির মূল অর্থ মা, তবে এখানে এটি দিয়ে আন্না তার ডর্ম মাদারকে বোঝাচ্ছে। আর কর্মবাচ্যবোধক বাক্যে に পার্টিকেলটি দিয়ে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাধ্যমে বাস্তবে ক্রিয়াটি সংঘটিত হয়েছে। যেমন এক্ষেত্রে বকা দেওয়ার মূল ঘটনাটি ঘটিয়েছে ডর্ম মাদার, যদিও আন্না তার হাতে বকা খেয়েছে। তাই আন্না বলছে সে ডর্ম মাদারের দ্বারা অর্থাৎ ওকাসান্নি বকা খেয়েছে, তাই না? হ্যাঁ, 叱られました。 কথাটির অর্থ হল বকা দেয়া হয়েছিল বা বকা খেয়েছিল। বকা দেওয়া অর্থ 叱ります。 এর কর্মবাচ্য রূপটি হচ্ছে 叱られます。 অর্থাৎ বকা খাওয়া। অতীত বোঝাতে মাস অংশটি হয়ে যায় মাস্তা, তাই শিকারারে মাস কথাটি হয়ে যাবে শিকারারে মাস্তা। হ্যাঁ, আর বাক্যের কর্তা হিসেবে আমি থাকলে সাধারণত উজ্জ রাখা হয়। আমি ম্যাডামের বকা খেয়েছিলাম, এটাই আজকের মূল বাক্য। চলুন একসঙ্গে অনুশীলন করা যাক। お母さんに叱られました。 আন্না বলল, 掃除当番が3回増えました。 আমার পরিচ্ছন্নতা কাজের পরিমাণ 3 গুণ বেড়েছে। 掃除当番 মানে পরিচ্ছন্নতা কাজের দায়িত্ব বা কর্তব্য। 掃除 হল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। 当番 মানে কর্তব্য বা করণীয়। 3回 মানে 3 গুণ। এতে আছে একটি সংখ্যা 3 3 এবং 回 এটি দিয়ে বোঝায় কোনো কিছু কতবার ঘটে। 増えました。 বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। এর মূল রূপটি হল 増えます。 অর্থাৎ বৃদ্ধি পাওয়া। জাপানের স্কুল এবং ডরমিটরিগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব প্রায়ই শিক্ষার্থীদের দেওয়া হয়, তাই না? ঠিকই বলেছেন। এরপর সাকুরা বলল, それは大変だったね。 বেশ কঠিন ব্যাপার ছিল, তাই না? それ মানে সেটা।大変
এই বিশেষণের অর্থ কষ্টসাধ্য だった মানে ছিল। এটি নৈমিত্তিক রূপ এবং এর মার্জিত রূপটি হচ্ছে でした এরপর রয়েছে শ্রোতার সম্মতি আদায়ের পার্টিকেল ね যা বাংলায় সাধারণত আমরা বলি তাই না। এবার চলুন আরেকবার শুনি 23তম পাঠের কথাবার্তা। আজকের মূল বাক্য হচ্ছে お母さんに叱られました ম্যাডামের কাছে বকা খেয়েছিলাম। この間は門限に間に合った？いいえ、間に合いませんでした。それでお母さんに叱られました。掃除当番が3回増えました。それは大変だったね。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা কর্মবাচ্য অর্থাৎ প্যাসিভ ধরনের বাক্য শিখেছি। ওকাসান্নি শিকারারে মাস্তা অর্থাৎ ম্যাডামের কাছে বকা খেয়েছিলাম। দয়া করে আমাদের বিস্তারিতভাবে বলবেন কিভাবে কর্মবাচ্য গঠন করতে হয়। চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। 私が教えましょう。 টিচার বললেন, কর্মবাচ্য শুধু তখনই ব্যবহার করা হয় যখন আমরা ক্রিয়ার ফলে ভুক্তভোগী ব্যক্তি বা বস্তুর দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বলতে চাই। এক্ষেত্রে ক্রিয়ার কর্মবাচ্য রূপ ব্যবহার করা হয় এবং মূল কর্তার পরে বসে পার্টিকেল নি। এবার ক্রিয়ার মাস রূপ থেকে কর্মবাচ্য রূপ কিভাবে গঠন করা যায় তা বলা যাক। প্রথমত, যদি ক্রিয়াটির ます অংশের ঠিক আগে থাকে একারান্ত উচ্চারণ, সেক্ষেত্রে ます অংশের আগে জুড়ে দিতে হবে 誰 কাজেই কেউ খায় অর্থাৎ 食べます কথাটি হয়ে যাবে 食べられます অর্থাৎ কোনো কিছু খাওয়া হয়। দ্বিতীয়ত, যদি মাস অংশের ঠিক আগে থাকে ইকারান্ত উচ্চারণ, তাহলে দুই রকম নিয়ম প্রযোজ্য। একটি নিয়ম হল ইকারান্ত উচ্চারণটিকে প্রথমে বদলে ওই বর্গের আকারান্ত উচ্চারণ বানানো, তারপর এর সঙ্গে রে এবং মাস যুক্ত করা। যেমন 叱ります অর্থাৎ বকা দেওয়া ক্রিয়াটির ক্ষেত্রে মাস অংশের আগে থাকা রি বদলে করুন রা এবং এরপর জুড়ে দিন রে। তাহলে এই ক্রিয়াটির কর্মবাচ্য রূপ হবে 叱られます অর্থাৎ বকা খাওয়া। します করা এই ক্রিয়াটির কর্মবাচ্য হবে されます অর্থাৎ সম্পন্ন হওয়া। অন্য নিয়মটি হল মাস অংশের আগে 誰 জুড়ে দেয়া। 見ます দেখা ক্রিয়াটির কর্মবাচ্য হবে 見られます অর্থাৎ দৃষ্ট হওয়া, দেখা যাওয়া। সবশেষে এমন একটি ক্রিয়া যেটি এসব নিয়মে পড়ে না, 来ます আসা বা পরিদর্শন করা এই ক্রিয়াটির কর্মবাচ্য হল 来られます পরিদর্শিত হওয়া। এসব ব্যতিক্রম মুখস্থ রাখলে কাজে দেবে। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। আজ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্কযুক্ত ধন্যাত্মক শব্দ শেখা যাক। ゴシゴシ গোশি গোশি এটি দিয়ে ঘষবার শব্দ বোঝায়। ময়লা বা দাগ পরিষ্কার করার জন্য কোনো কিছু ঘষলে যে শব্দ হয় তা বোঝানোর ভঙ্গি এটি। キュッキュッ এটি কাঁচের জিনিস অথবা জানালার কাঁচ জোরে ঘষে পরিষ্কার করার ভঙ্গি প্রকাশক শব্দ। তাহলে আজ শেখা হলো ধন্যাত্মক শব্দ ゴシゴシ এবং キュッキュッ ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は পরিচ্ছন্নতার কাজটি বেশ ক্লান্তিকর, কিন্তু কাজ শেষ হওয়ার পর সবকিছু দেখায় পিকা পিকা ঝকঝকে, বেশ ভালো লাগে তখন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল お母さんに叱られました ম্যাডামের কাছে বকা খেয়েছিলাম। আগামী পর্বে আমরা দেখব আন্নার বিশ্ববিদ্যালয়ের ক্লাস কেমন কাটছে। শ্রোতা বন্ধু, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা মাতা ও ও আইশিমাশো।